এই যে আমার স্ক্রিন দেখা যায় ভাই। হ্যাঁ দেখা যায়। এই যে সেটিং এ আসবেন, ঠিক আছে? আচ্ছা সেটিং আসার পরে এই জিনিসে দেখবেন আই এম লিভিং বিকজ, এই যাতে যে কোনো একটা অপশন দিয়ে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ঠিক আছে? দিলে পরেই শেষ, আপনার অ্যাকাউন্ট ডিসেবল। বুঝতে পারছেন? হ্যাঁ ওকে। হ্যাঁ, তুই যে এক্সপার্ট, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড নিউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেল ক্যাম্পিং, আচ্ছা স্পেস হবে মাঝে কোনো থাক সমস্যা না। মেল ক্যাম্পিং ওই যেটি ক্লিক করেন, হ্যাঁ সাজেস্ট। এটা তো আসার কথা ভাই। আচ্ছা কাটেন তো, কাইটা বল লেখেন। মেল টেমপ্লেট, মেল ক্যাম্পিং, মেল চিম আইছে। আচ্ছা ক্যাম্পিং লেখেন তো, স্পেস ক্যাম্পিং সিএ গেল কোথায়? আচ্ছা দেন ক্যাম্পিং অ্যাড করে দেন, ক্যাম্পিং অ্যাড করে দেন। হ্যাঁ এক্সপার্ট অ্যাড লেখেন এসিও। ওই যে দেখেন ভাই, দাঁড়ান ওইখানে ক্লিক করা লাগবে। আচ্ছা অ্যাড করেন এসিও। হইছে বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে এক্সপার্ট করেন। এক্সপার্ট অ্যাড এসিও বড় ক্যাপিটাল লেটার হবে সম্ভবত। ওই যে নিচে এসিও, ওই যে আপনার এটা না, নিচে নিচে নিচে, হ্যাঁ এই যে এসিও। হ্যাঁ ক্লিক করেন, এক্সপার্ট করাই আছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ওই যে এখানে দেখেন আপনার সাজেস্ট করতেছে কি নিচে, সাজেস্ট নিচে। হ্যাঁ দেখেন ওই যে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল, ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করেন। ফেসবুক আগে অ্যাড করেন। হ্যাঁ ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং দেন। কন্টেন্ট রাইটিং আর্টিকেল রিস্পিন করছেন না ব্লগে? রিরাইট আর্টিকেল করছিলেন? ওটা তো কপি পেস্ট করা হয়। হ্যাঁ তো ওইটাই রি আর্টিকেল বলে। এক্সপার্ট ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং। কোথায় গেল আর্টিকেল? আচ্ছা লিড জেনারেশন লেখেন। আচ্ছা টাইপিং জিনিসটা কি? টাইপিং আপনার ওই যে ওই একই ডাটা এন্ট্রি কাজই আপনার দিবে, আপনি বসে বসে টাইপিং করবেন। তারপর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে দেন, সমস্যা নাই। লিড জেনারেশন অ্যাড করেন। ওইটা থাক, পেন্ডিং থাক, সমস্যা নাই। 10টা হয়ে গেছে ভাই। লিড জেনারেশন অ্যাড করেন। ও অ্যাড করছেন ওই যে। হ্যাঁ এই সাইটে এক্সাম তো পরে দেবো নাকি? আচ্ছা দাঁড়ান একটু দেখতেছি, একটু নিচে আসেন, দাঁড়ান। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেল ক্যাম্পিং, এসইও, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, টাইপিং, লিড জেনারেশন, এসইএম অ্যাড করেন। এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং। এম, হ্যাঁ এম, এসইএম। আছে স্মল লেটার লেখেন তো।
SEM ছোটতে লেখেন তো। নাই, আচ্ছা কেটে দেন, সমস্যা নাই, কেটে দেন সমস্যা নাই। আচ্ছা হইছে। এখন নিচে আসেন, সার্টিফিকেশন, এটা গ্রাফিক এটা ডিজাইন, সামনেটা গ্রাফিক্সে পোস্ট এটা হ্যাঁ বুঝলাম। এটা চেঞ্জ করেন। মানে কি আপনাদের যে আইসিটি ডিভিশন, আইসিটি ডিভিশন আইসিটি ডিভিশন নিচে আসেন, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং ইয়ার 19, গত বছর, 19 হ্যাঁ 2019। ওকে অ্যাড, উপরে যান, আর উপরে এখন ভাই আপনি আপনার ডেসক্রিপশন এডিট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা ওটা তো একটু কাটাকাটি করা লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটা অবশ্যই, পরে করে দেবো। ওইটা আপনি এই বাসায় করে নেন, ওই যেখানে লেখেন লেট মি শো মাই ক্রিয়েটিভিটি, না? আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই, এটা থাক। এখানে ডিজিটাল মার্কেটিং এর কিছু দেন বলেন তো একটু একটা স্লোগান। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কিংবা এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, পারছে না হ্যাঁ। আর পুরাতন অ্যাকাউন্ট থেকে আবার কাজ করতে সমস্যা হবে নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, থাক। আপনার অ্যাকাউন্টে রেটিং আছে, আপনার আর কিছু করা লাগবে না, থাক, যেটাই রয়েছে থাক, এটা পরে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর গিফট গুলো দেওয়া লাগবে। গিগ পরে দিব। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, জানেন না কিন্তু কাজ আজকে অনেক। আচ্ছা এই সুমন, সুমন, স্ক্রিন শেয়ার দাও। দেখি তোমার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করো তো কি অবস্থা দেখি। সুমন, ভাই আসলে তো হয়েছে কি তোমার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবো বললাম, তুমি কি করলা? নেটওয়ার্ক প্রবলেম করছে। বিশ মিনিট লেট। নিচে আসো, স্ক্রল করে নিচে আসো। এখানে সিএমএস ওয়ার্ড কি আছে, কোনো অসুবিধা হবে? দাঁড়াও, শোন বল। ওই তো এই যে ফেসবুক আর টুইটারে অ্যাড করেছে, ফেসবুকে ক্লিক করতে দেখি এই ইমন, তোমার প্রোফাইলে তুমি ক্লিক করে দেখো, যাও। ভাই
ভাই আমি অ্যাড করেছি বুঝছেন, তা আমি ক্লিক করলে মানে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, বের হইতে যাবেই। মানে অটোমেটিক এই এই নিচে পেজে আসো। চলে আসছে আবার। নিচে নিচে এতগুলো সার্টিফিকেশন অ্যাড করছে কি জন্য? তোমার এতগুলো সার্টিফিকেশন অ্যাড করবে কইছি আমি? এগুলো ভাই আগেই ছিল এগুলো। এগুলো আগেই ছিল, বয়ান দাও। আমরা ফাইবার অ্যাকাউন্ট করি নেই। এগুলো ভাই আগেই করা ছিল ভাই। এগুলো আমি যখন খুলছিলাম ওই সময় এগুলো অ্যাড করছিলাম, কিন্তু পরে ঠিক করিনি আমি। পরে ঠিক করো নাই তুমি? যে আইসিটি ডিভিশন এটি আগে লাগাইছিলা? এটা লাগাইছো এই মাত্র? এটা লাগাইছি গতকালকে। ওই যে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ওই জায়গায় ক্লিক করতো, সার্টিফিকেশন অ্যাড নিউতে ওই যে ওইখানে ক্লিক করো, নিচে নিচে নিচে। ওইটাই না, ওই যে ওইটার উপরে যেটা লিখছো ওইটার উপর ক্লিক করো। ওইটাই না, ওইটাই না, সার্টিফিকেশনেই নিচে যেটা লিখছো ক্যান্সেল দাও, এটা ক্যান্সেল করো। এডিট করো, এটা এডিট করো, হ্যাঁ এডিট করো। ছাগল 2020 2019 করো। এই তো ভাই, এই তো কটা আছে। কোথায়? আমি কইছি 2019 করার জন্য, এটা কোথায় 2019 করাই যায়? ও উপরে দাও। দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও। হাউমায়ের পরে কি লেখা আছে? হাউমায় লিখছো, তারপরে কি লাস্টের লাইন? দাঁড়াও, লাইনে থাকো। ভাই ওইটা ভাই ফোনে ভাই যে গুগল থেকে ভাই লিখছিলাম ট্রান্সলেটর। হ্যাঁ তারপরে কি? তারপরে কি? হাউমাই, এটা তো শেষ হয় না, লাইন শেষ করো। না ভাই আরো আছে। হ্যাঁ আর কোথায়? এমডি রোশন আলী, এটা আবার কি? মারুফ ভাই, হ্যাঁ ভিজিটর আইছিল না? আসছিল কেন? কোনো কথা বললে না তাই বললেন কি? এই এখানে আসো, ফাইবার অ্যাকাউন্ট আসো। সুমন এখানে আসছো কি জন্য? তোমার আমি এখানে আসতে বলছি, তুমি এখানে আসছো। এটা কার লাইন চুরি করছো বলো? এটা তো লাইন কমপ্লিট হয় নাই। আবার উপরে যাও কি জন্য? আলু ভাই লাইন চুরি করিনি, গুগল থেকে দেখছি ভাই, দেখে ভাই নিজের মতো করে ট্রান্সলেটর লিখছি ভাই। ট্রান্সলেটর লেখার পরে ভাই আমার আইডিতে আমি এটা রিপেটে দিয়েছিলাম, ওখান থেকে আমার অফিসে মনে হয় বলছিল আমার ফটো আসেনি। হ্যাঁ আমি তোমার সেটাই জিজ্ঞাসা করতেছি, কোন একটা কাজ করার পর কি তোমরা কি ভালো করে দেখবা না নাকি? সমস্যা কোথায়? হ্যাঁ ভাই তারপর তুমি করো সবচেয়ে বেশি কপি পেস্ট। তুমি ওই যে হাউমাই লিখছো, এই সেন্টেন্স তো কমপ্লিট হয় না, সেটা তুমি দেখবা না? ওটা তুমি যেটা করছো ওটা কমপ্লিট হয়েছে না হয়েছে সেটা তো তোমার দেখা লাগবে নাকি? কি করো না করো আমি কিছু বুঝি না। এটা কি করলা আবার?
কি হলো, এখনো তো লাইন শেষ হলো না। তোমার কি বলছিলাম আমি বলো তো? বলছি নিজের সম্পর্কে লেখার জন্য, লেখার পরে তুমি আগে দেখবে এখানে কতটুকু আছে। তোমার তো সেন্টেন্স ওখানে কমপ্লিট হতেছে না। তোমার কি মেন্টালি প্রবলেম আছে? গতকাল বারবার করে আমি বুঝাই দিলাম যে এর বেশি লেখা যাবে না, এর বেশি লেখা যাবে না, এটুকুর বেশি করা যাবে না। তারপর তুমি কি করছো, বারবার কপি করতেছো। এখানে তো তুমি আর অ্যাড করতে পারতেছো না। তোমার একটা লাইন আছে, যে লাইন পর্যন্ত শেষ করে দাও। তুমি বারবার কি করতেছো, বারবার এক এক সময় এক এক জায়গা কপি করে নিয়ে আসতেছো। সম্পূর্ণ ডেসক্রিপশন পরবর্তী থেকে দেখো এখানে শেষ হয়েছে কিনা, আবার উপরে যাই কি জন্যে। এই জন্য বলছি একটা নোটপ্যাড কিংবা মাইক্রোসফট অফিস আগে নিজের সম্পর্কে লেখো। ওইখানে লাইন কি লিখছো ওগুলো পড়ো, পরে দেখো লাইন শেষ হয়েছে কিনা। তুমি এক কথায় বাইরকে বুঝাই দেবা যে আমি এই বৃত্তান্ত আমার সম্পর্কে আমি এই কাজ পারি। তোমরা কি করতেছো, এই সামান্য একটা সিম্পল জিনিস বুঝতেছো না, বারবার কপি করতেছো, লাইন শেষ হইতেছে না, অসম্পূর্ণ থাকিয়ে যাচ্ছে সবকিছু। আসসালামু আলাইকুম। দেখেন এখন কোশ্চেন আসতে পারে যে এসইও হচ্ছে কত প্রকার বা কি। তা আমরা এসইওর প্রকার বেশ নিয়ে তো যেহেতু আমাদের আরো ক্লাস হবে, তো আজকে আমি ফার্স্টে বলে নিলাম যে আপনাদের ক্ষেত্রে এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অফ পেজ এসইও আর একটা হচ্ছে ওয়ান পেজ এসইও। কিন্তু এই যে অফ পেজ এসইওটা কি জিনিস, ওয়ান পেজ এসইওটা কি জিনিস, এটা আমরা আরেকটু পরে আসবো। তো দেখেন মানে পরে আসবো মানে যখন ডিটেলস ক্লাস হবে তখনই ওয়ান পেজ, যেমন হচ্ছে ওয়ান পেজ এসইও পরে মনে করেন 2 ঘন্টার একটা ক্লাস হবে। তো এরকম করে আপনার এখন বুঝাই অফ পেজ এসইও মানে কি, মনে করেন আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করে থাকি, মানে ইন্টারনাল যে কাজগুলো মানুষ দেখতে পারে বা আমরা সহজে দেখতে পারি, এইগুলোকে অফ পেজ এসইও বলে। যেমন হচ্ছে একটা উদাহরণ দিয়ে বুঝাই যে আমরা যেমন গিগ এসইও করার জন্য সহজ কথা বুঝাই, যে ফাইবারের গিগে যখন কাজ করতেছিলাম তখন আমরা কি করছিলাম, ফাইবারের গিগের ক্ষেত্রে কি করছিলাম, আমরা একটা টাইটেল লিখি এবং টাইটেলটার ভিতরে যে কাজগুলো করি, টাইটেল তো ইচ্ছা মতো লিখলে হয় না, টাইটেল গুলোর জন্য আমরা টাইটেলের পিকচার গুলো সেট করছিলাম। ভাইয়া সবাই কিন্তু কাগজ কলম নিয়ে বসবেন, আজকে অনেক একটু লিখতে হবে। তো যেমন হচ্ছে কাগজ কলম ওই দিয়ে ফাইবারের কি করতেছিলাম, যেমন হচ্ছে টাইটেল লিখতেছিলাম, তো টাইটেলের ক্ষেত্রে চেক করতেছিলাম ক্যারেক্টার গুলো যেন 80 ক্যারেক্টারের ভিতরে হয়, কারণ 80 ক্যারেক্টারের বেশি হলে আমার দিকটা এসইও করবে না। তারপরে 2 নাম্বার কাজ দেখতেছিলাম কি টাইটেলের পিক্সেল চেক করা। তারপরে কি করছিলাম, ওইটা খুব সুন্দর একটা ডিসক্রিপশন লেখা, এবং ডিসক্রিপশনের ভিতরে আমার যে কিওয়ার্ড গুলো আছে, ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলো যেন ঠিক মতো থাকা। মোট কথা হচ্ছে কি, এই যে আমার একটা গিগের উপরে যে কাজগুলো করছি আমরা এটারে বলি অফ পেজ এসইও। মানে তারপরে মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে সুন্দর করে টাইটেল, ডিসক্রিপশন, তারপরে এই জাতীয় কাজগুলো লেখাকে বলা হয় আমরা ওয়ান পেজ এসইও। মানে একটা পেজের মধ্যে যে কাজগুলো করি এবং যে কাজগুলো আমরা সাধারণত সবাই দেখতে পারি এবং বুঝতে পারি তাকে আমরা বলি ওয়ান পেজ এসইও। সেকেন্ড নাম্বার কথা হচ্ছে কি, তো এখন কিন্তু জাস্ট এই যে হালকা একটা আইডিয়া দিলাম। আর সেকেন্ড কথা হচ্ছে কি, 2 নাম্বার যে জিনিসটা আমরা বলতে বুঝি আমরা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি, কিন্তু অফ পেজ এসইওটা আমরা মনে করেন লাস্ট ক্লাসে দেখছিলাম, বা সহজে আরেকটু বোঝেন যে কারণ মারুফের স্টুডেন্ট আছে। অফ পেজ এসইও বলতে আমরা বুঝি কি, মনে করেন ব্যাকলিঙ্ক করা। তা আমরা ব্যাকলিঙ্কটা কিভাবে করছিলাম, বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক কাজ করতেছিলাম। যেমন হচ্ছে এখন আমরা ব্যাকলিঙ্ক কোয়াদের সাথে হয়তো অনেকে পরিচিত না। মনে করেন আমার একটা গিগ ছিল, এখন আমার গিগটা ছিল লিড জেনারেশন বা ফেসবুক মার্কেটিং এর গিগ ছিল। এখন আমি এই গিগটা কি করছিলাম, খুব সুন্দর করে লিখছিলাম যে আপনার ওই যে কালকে যে লেখাটা দেখাচ্ছিলাম যে আপনার মনে করেন আপনার ফেসবুকে একটা গ্রুপ আছে বা একটা পোস্ট আছে, যে জায়গায় লেখা আছে লিড জেনারেশনের পরে কোনো কিছু একটা আর্টিকেল লেখা আছে। এখন এখানে এই পোস্টের প্রতি ভিউয়ার অনেক বা যারা কমেন্টস করে তাদের সংখ্যা অনেক। এখন আপনি ওইখানে সুন্দর করে আমরা যে লিখে দিচ্ছিলাম যে ভাই যদি আপনার কোনো কি লিখে দিচ্ছিলাম যে এই আর্টিকেলের উপর লিড জেনারেশনের উপর আপনার যদি কোনো বাড়তি কাজ থাকে বা আপনার যদি আরো বাড়তি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি আপনার নিচের লিঙ্কে ক্লিক করুন। তারপরে সেই ক্লায়েন্ট যখন ওই কমেন্টসটা করে নিচের লিঙ্কে ক্লিক করতেছিল, তখন আপনার গিগে বা আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকেন
লিঙ্কে ঢুকে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলতেছিলাম ঢুকে যাচ্ছিল, যার ফলে কি হচ্ছিল, তোমার ওয়েবসাইটে ভিজিট হয়ে যাচ্ছিল বা তোমার গিগটা ভিজিট হয়ে যাচ্ছিল, গিগটা একটু এসইওর কাজ করছিল এবং ফার্স্ট পেজে চলে যাচ্ছে। এই যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তো এইভাবে অনেক প্রকারের ব্যাকলিঙ্ক আছে। তো তার মানে কি আমরা একটা এসইওর ক্ষেত্রে মেইনলি দুই ধরনের কাজ করি, একটা হচ্ছে ব্যাকলিঙ্কের কাজ, আর একটা হচ্ছে কিসের কাজ, সরি ব্যাকলিঙ্ক না, একটা হচ্ছে ওয়েব পেজ এসইও আর একটা হচ্ছে ওয়ান পেজ এসইও। এটা জাস্ট একটা থিওরিক্যাল একটা আইডিয়া দিলাম। বাট আমরা কিন্তু এই কোর্সের ভিতরে এক ওয়েব পেজ এসইও আর এক ওয়ান পেজ এসইওর পরে ডিটেইলস ক্লাস করতে 2 ঘন্টা 3 ঘন্টা টপিক। যখন এই ক্লাসগুলো করবো তখন ওইটা হয়ে যাবে আপনার কাছে ইম্পর্টেন্ট এবং কি করা। যেহেতু ইয়াসিন ভাই বললো আজকে একটা টুলস দেখান, আমাদের আজকে টপিকে ছিল না, তারপরেও আমরা একটা টুলস আজকে দেখাবো, কারণ আমরা অলরেডি বিভিন্ন প্রকারের গিগ এসইও বা ইউটিউব এসইও করি। এগুলো করতে গেলে আমার একটু গিগের দরকার হয়, মানে এসইও করার দরকার হয়। তো তার জন্য আজকে একটা টুলস আমরা দেখবো এবং প্রত্যেকে বলতেছি এই টুলসের কাজটা সবাই একটু ভালো করে দেখবেন। আর আজকের ক্লাসটা একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু আমি বলতেছি এটা একটু ইম্পর্টেন্ট ক্লাস এবং এসইওর ক্ষেত্রে অনেকগুলো টার্মস থাকে, যে টার্মস গুলো আপনার ক্লায়েন্ট বিভিন্ন সময় বলতে পারে বা আপনিও বলতে পারেন, এবং আপনি যখন বলে যাতে আপনি বুঝতে পারেন। আমি দেখেন আবার একটু আপনাদের ফাইবারে দেখাই, আমি কিন্তু এসইওটাকে ইচ্ছে করলে আমার মধ্যে দুই ভাবে সাজাতে পারি। আমি যখন দেখবো যে আপনাদের ধৈর্য নাই, তখন কিন্তু আমি এসইওটারে নর্মাল করতে নিয়ে আসবো, মানে শর্ট কোর্স নিয়ে আসবো। কাজ পাওয়ার জন্য যতটুকু দরকার ছোটখাটো এসইও কাজ পাওয়ার জন্য ততটুকু করাবো, মানে অ্যাডভান্স লেভেলে, বা আপনি তাই বলেন না কেন। মনে করেন আমার এসইওতে অনেকগুলো পার্ট থাকে, যেমন অপেজ এসইওর কাজ থাকে, কেউ কোনো গিগে দেখবে যে শুধু অপেজ এসইওর কাজ করে। এই যে দেখেন এখানে গুগল ট্যাপটা গিয়ে কেউ কেউ আছে শুধুমাত্র ব্যাকলিঙ্কের কাজ করে, কেউ কেউ আছে শুধুমাত্র দেখেন শুধু ব্যাকলিঙ্কের কাজ করে। এরকম করে ভাগ আছে। কেউ আছে শুধুমাত্র ইমেল এসইও করে। তো আমি যখন একটা এসইও শিখবো, এই ধরনের মানুষ যারা 3 মাস ধরে 4 মাস ধরে এসইও কোর্স করে, তারা শুধু এক এসইওই করে। এসইও কাজ করে কি পুরোটাই যদি না বলতে পারে তাও কোনো সমস্যা নেই। কেউ শুধুমাত্র ইমেল এসইও করবে, কেউ আছে মেটা ডাটা এসইও করবে, কেউ আছে ব্যাকলিঙ্কের কাজ করে। এরকম অনেক আছে, যে হোয়াইট হ্যাট ম্যানুয়াল ব্যাকলিঙ্ক করে দিচ্ছে, এরকম করে অনেক কাজ আছে। তো এরা জাস্ট এই কাজগুলো আছে আপনারা করে দিবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাকা দেখেন এই কাজগুলো সবই ছোট কাজ। আর আমি যেভাবে শিখাতে চাইছিলাম, দেখেন এটা এতগুলো ব্যাকলিঙ্ক করে দিবে। তো এই জন্য সে টাকা চাইছে প্রিমিয়াম প্যাকেজের জন্য $280 চাইছে, এবং সে 5 দিনে দেয়, 29 দিনে কাজ করে দেয়। এবং এই কাজগুলো অবশ্যই ফুল টাইম কাজ হয়। তো আমরা যদি মনে করেন যে আমরা যদি এই যে আমরা অনেকগুলো গিগ শিখতে, বিভিন্ন প্রকারের কাজ শিখতে, আমরা যদি শুধু এসইও শিখতাম, এরকম পার্ট বাই পার্টও আমরা কাজ শিখতে পারতাম, মানে যে কোনো কাজ করতে পারতাম। দেখেন এগুলো নাম থাকে, যে টিএ পিএ, কতগুলো একটু খেয়াল রাখেন। আমি যদি এই জিনিসগুলো না জানি বা ব্যাকলিঙ্ক, তো তাইলে কিন্তু আমি কাজগুলো করতে পারবো না। অনেকে আছে আমরা এসইও ক্লাস করি কিন্তু টিএ পিএ যাই না, যেমন রাজন ভাই বলছিল ফার্স্টে শেষ করেন, কিন্তু তখন কিন্তু এইরকম মানে ডিটেলস শেখা হবে না। বা যতটুকু কাজ করার জন্য দেখেন এই শুধু ব্যাকলিঙ্কের কাজ করে, একটা কাজ করতেছে না। আবার দেখেন যারা এক্সপার্ট লেভেলে কাজ করতেছে, এদের মান্থলি ইনকাম দেখেন একটু এক্সপার্ট ইয়ে আছে। দেখেন তো এই কাজ করতে 200-100 কাজ একবার ভেবে দেখেন। ইনি গুগলের কিন্তু টপ লেভেলের সেলারও না, অনলি লেভেল 2 এর সেলার। টোটালি রিভিউ বইতে 959, মানে 1000 রিভিউ বইছে। তো সবাই তো রিভিউ দেয় না। এবং একটা জিনিস অবাক করার মতো, দেখেন মানে 1000 প্রায় 2000 কাজ করতে 50% যদি রিভিউ পাই, 2000 কাজের ভিতরে সবাই হচ্ছে 5 স্টার দিচ্ছে। তার মানে কি প্রত্যেকটা লোক ওর কাজ পছন্দ করছে। একজন যদি 1 স্টার দিত তাইলে কিন্তু রেটিং কমে যেত। তার মানে সবাই হচ্ছে এর কাজের ইয়ে দিচ্ছে। এবং আমরা অন্যান্য কাজগুলো দেখছি যে সাধারণত বাংলাদেশিরা করে, ম্যাক্সিমাম কাজ এইগুলো সবাই বাইরের লোক কাজ করে, কারণ এসির অনেক ডিমান্ড। এখানে যদি $1000 করে যদি 2000 কাজও করে, আপনি হিসেব করেন $180 লাগবে না, যদি $150 করে হয় একটা গিগ থেকে দেখেছে শুধু কয়েক কোটি টাকা আয় করতে। এবং এর বাড়ি দেখেন ইসরায়েলে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো দেখবেন যে এসইও ক্লায়েন্ট গুলো থাকে দেশের বাইরে,
তা আপনি যদি কষ্ট নষ্ট করে 1 বছর ধরে এসিও ভিতরে কাটেন এবং পারফেক্টলি এসি এক্সপার্ট হইতে পারেন, আমার মনে হয় যে আর কিছু লাগে না। তো যারা এসিও টপ লেভেলে কাজ করে তারা দেখবেন যেখানে $1000 কাজ করে। এবং তারপর আপনারা যদি এই যে ইওবস্ট এসিও মানে ইনি শুধু ওয়ার্ডপ্রেস এসিও কাজ করে, আর কোনো কিছু না। তো আমরা দেখা যাচ্ছে কি এসিও যদি অ্যাডভান্স লেভেলে ক্লাস করতাম তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে শিখতাম। ওয়ার্ডপ্রেস এসিও, অ্যামাজন এসিও, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট এসিও, এরকম করে করে শিখতাম। আর এখন আপনারা যখন শর্ট করতে বলবেন তখন আমরা দেখা যাচ্ছে যে কোনো 2টা পার্টের পরে ফোকাস করবো এবং যাতে ওর বিষয় পরে গিগ করা যায় সেই কাজ করতে পারবো। বিষয়টা বোঝা গেছে? মানে এসিওর পার্থক্যটা এরকম। মনে করো আমি ইউটিউব এসিও বা আপনি দরকার এসিওর ভিতরে একটা মেটাডাটা ডিসক্রিপশন দেখা যাবে না, এটাও করা যায়। আর যদি আপনি অ্যাডভান্স করেন, অ্যাডভান্স করে যদি 50% এখানে কভারও করতে পারি, বাকিটা আপনারা আস্তে আস্তে শিখতে পারলে আমি বলবো যে কখনো এসিও বাদ দিবেন না। 3 বছর ধরে শিখবেন, 4 বছর ধরে শিখবেন, মানে আস্তে আস্তে করে এসিওর ছোট ছোট কাজগুলো করবেন। করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবে দেখেন 3 বছর যদি আপনি হাইলি অনেক পরিশ্রম করতে পারেন দেখবেন যে এসিওর অনেক কাজ হবে। দেখেন আমি যদি এসিও এক্সপার্ট লিখি, এখানে কমেন্ট করতে পারে দেখেন এই যে এই কাজটা দেখেন কিন্তু কিছুই কাজ করে না, যে কিওয়ার্ড রিসার্চ করে শুধুমাত্র। আপনাকে 2টা ক্লাসে কিওয়ার্ড রিসার্চের কাজ দিতে পারি। আমি শিওর যদি ছোট কাজ হয় তারা ডেফিনেটলি শুধু কিওয়ার্ড রিসার্চের কাজ করে। দেখেন কয়টা দিতে 5টা কম্পিটিটিভ রিসার্চ করে দিবে, জাস্ট মানলি 5টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, তার জন্য $10 দেবে। 5টা কিওয়ার্ড রিসার্চ করা এত নিজের কাজ, কিন্তু এরা হয়তো আরো একটু ভালো করে রিসার্চ করছে, যেগুলো রেটিং আছে, কিন্তু আর কোনো কাজ করে না, মনে হয় শুধু কিওয়ার্ড রিসার্চ করে দেয়। তিনি $50 করে নিচ্ছেন। তো এইভাবে দিয়ে দেখবেন আবার এসিও ফুল টাইম জব পাবেন। এসিও ফুল টাইম দেখেন অন্য কোনো জবে কিন্তু আপনি পাবেন না। এদের ক্ষেত্রে যেমন পাবেন, এসিওর ক্ষেত্রে ফুল টাইম জব পাওয়া যাবে। বিভিন্ন কোম্পানি এখানে যে শুধু ফুল টাইম লিখতে তা না, আমরা সবসময় দেখে আসতাম যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো দেশি, কিন্তু এখানকার দেখেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো আছে বিদেশি ক্লায়েন্ট। তো আমি আজকে একটা মজার জিনিস দেখাবো, এটা পরে মনে করে দিয়ে। তো এসিও জিনিসটাই আছে এরকম। তো আজকে আমার টুল শেখার আগে আমরা জাস্ট 5টা এসিও সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা একটু শিখে আসি। দেখেন আমরা বিভিন্ন প্রকারের ওয়েবসাইট, মানে আমরা যদি একটা ভালো ওয়েবসাইট থাকে, আপনি অলরেডি আইডিয়া পেয়ে গেছেন যে ওয়েবসাইট থেকে আমরা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আয় করতে পারি। তো ওয়েবসাইট বিজনেস করতে গেলে বিভিন্ন প্রকারের ওয়েবসাইট আছে। তার ভিতরে সবচেয়ে প্রথমে যে ওয়েবসাইটটা আছে দেখেন, এখানে সব ওয়েবসাইট লিখি না, আপনারা যেগুলো জানতে পারেন সেগুলো লেখেন। দেখেন এখানে ইনফরমেটিভ ওয়েবসাইট, যেমন এটাও এত দরকার নাই জানা। ইনফরমেটিভ ওয়েবসাইট মানে অনেক ওয়েবসাইট আছে বিভিন্ন প্রকারের ইনফরমেশন দেওয়া থাকে। মনে করেন এসইও নিয়ে লেখা থাকে বা বিভিন্ন আর্টিকেল নিয়ে লেখা থাকে বিভিন্ন প্রকার, যেমন আমাদের কি কি যেমন টিউটোরিয়াল পয়েন্ট দেখেন। দেখেন এইখানে আমরা বিভিন্ন প্রকারের যে টিউটোরিয়াল পয়েন্ট হচ্ছে এখন এদের ওয়েবসাইট এরকম দেখাচ্ছে কেন, টিউটোরিয়াল পয়েন্ট অনেক পপুলার একটা ওয়েবসাইট। লুক চেঞ্জ করে ফেলছে, হ্যাঁ লুকটা একটু চেঞ্জ করছে দেখছি, আমি আগে দেখি নাই। এরা বিভিন্ন প্রকারের টিউটোরিয়াল এদের এখানে আপনি পাবেন। এখানে টিউটোরিয়ালের কোর্স করতে পারবেন, এই যে কিভাবে করতে না আনসার আছে বা বিভিন্ন। তারপরে যেমন W3 স্কুল, আপনাদের এটা পরিচিত আছে না, W3 স্কুল.com এরকম একটা ওয়েবসাইট আছে দেখেন। দেখেন এই একটা ওয়েবসাইট আছে। তো আমাদের হচ্ছে এরকম বিভিন্ন প্রকারের ওয়েবসাইট আছে, ঠিক আছে।
আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে 9টা থেকে কিন্তু আপনাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস, ঠিক আছে? আমরা 11:30টার সময় করছি একটা পার্টি ব্যাচ, তো ওইটা হচ্ছে ফরিদপুরের ব্যাচ। আপনারা বলবেন ওইটা ফরিদপুরের ব্যাচ, এখন ফরিদপুরের ক্লাস হচ্ছে, আর সমস্যা নাই। আর এখন তো সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, কারণ সে করে দেখলাম যে সবাই সবার সব ক্লাসে আলাদা। আজকে আপনারা যে ট্যাকলিং ফিল্কের ব্যাপারে যদি কোনো প্রবলেম হয় কালকে ক্লাসে চলে আসবেন 11টায়, মনে থাকে যাবে যদি কারো প্রবলেম হয়। আচ্ছা দেখেন, এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট, এটা কি বিভিন্ন এসকিউএল বা বিভিন্ন প্রকার প্রোগ্রামিং এর আইডিয়া দেওয়া আছে। এটা হচ্ছে ইনফরমেশন, এটাকে আমরা বলতে কি ইনফরমেটিভ ওয়েবসাইট। আর এখন একটা যে জিনিসটা দেখাবো, এইটা একটু আইডিয়া রাখেন, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। দেখেন অ্যাফিলিয়েট ওয়েবসাইট ক্ষেত্রে আমি যদি বলি, কালকে আমি আগের দিন অ্যাফিলিয়েট মার্কেটিং দেখাইছিলাম, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এ বলছিলাম কি আপনি একটা বাইক বা একটা কার যদি আপনি ফার্স্ট পেজে নিয়ে আসেন, বা ক্যাট ফুড একটা আর্টিকেল আপনি ফার্স্ট পেজে নিয়ে আসবেন, ফার্স্ট পেজে আনার পরে হলো কি ওইটা থেকে যখন অ্যামাজন আপনার প্রোডাক্টটা কিনবে, আপনি একটা হিউজ পরিমাণে কমিশন পেয়ে যাচ্ছেন। আপনার আমার কি লাইট আসছে? এখন হচ্ছে কি এই যে আমরা যে মার্কেটিংটা নিয়ে কাজ করছি, বা সরি দেখেন আমি কি বলছি, একটা ওয়েবসাইট থাকলে আপনি বিভিন্ন ভাবে টাকা আয় করতে পারেন। তার ভিতরে আমি কালকে দেখাইছিলাম যে শুধুমাত্র একটা ক্যাট ফুড নিয়ে যদি আমি একটা আর্টিকেল লিখি এবং সেটা যদি অ্যামাজনে যদি পোস্ট করি, তাইলে হচ্ছে আমি একটা আর্ন করতে পারবো, বা যখন প্রোডাক্টটা সেল হবে তখন আর্ন করা যাবে। এখন বলা হচ্ছে, এবং সেখানে আমি কি বলছিলাম, জাস্ট একটা কিওয়ার্ডে আমি ফোকাস করছিলাম। একটা কিওয়ার্ড মানে কি, মনে করেন আমি শুধুমাত্র মোটরসাইকেল, R15 মোটরসাইকেলটারে র্যাঙ্ক করবো, জাস্ট একটা কিওয়ার্ড। কোনো ওয়েবসাইটে কিন্তু কিওয়ার্ড করি নাই, মানে এসইও করার দিকে টার্গেট করি নাই। এখন আজকে আমরা দেখবো যে আমি একটা মানে ওয়েবসাইটে যদি চাই এসইও, ওইভাবে তো আমরা আর্ন করতে পারি, এবং আপনারা বুঝতে পারছেন যে অনেক টাকা আয় করা যায়। এখন মনে করেন যে কোনো ওয়েবসাইট আছে, আপনি চাইলে একটা ওয়েবসাইট বানাবেন, ওই ওয়েবসাইটটারে আপনি এসইও করার পরে আপনি আপনার র্যাঙ্ক করতে পারবেন, বা আপনার ওয়েবসাইটটা যখন র্যাঙ্ক হবে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন আমরা ওয়েবসাইট এসইও করার সাথে সাথে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ধারণাটাও চলে আসবে আমাদের। তো দেখেন আমি এখন সিম্পলি একটা ওয়েবসাইট দেখি, এখন মোট কথা দেখা হচ্ছে যে ওয়েবসাইট থেকে আমি কিভাবে আর্ন করতে পারি। যেহেতু দেখেন আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, দেখেন এই একটা ওয়েবসাইট আছে ফ্যামিলি টুডে। এখন এই যে ওয়েবসাইটটা, আমি কিন্তু এই ওয়েবসাইটটারে আমি র্যাঙ্কিং করতে পারি। আমি কিন্তু এখন কোনো আর্টিকেল র্যাঙ্ক করবো না, করার কথা। সো কিওয়ার্ড র্যাঙ্ক বা যে কোনো একটা আর্টিকেল র্যাঙ্ক করা ডেফিনেটলি একটা ভালো কাজ। হ্যাঁ, তো আমি আজকে বলছি যে আমি র্যাঙ্ক করবো কি আমার ওয়েবসাইটটা। এখন কিওয়ার্ড আর ওয়েবসাইট র্যাঙ্কিং করার মধ্যে পার্থক্যটা দেখেন, আমি যখন একটা আর্টিকেলে বা একটা কিওয়ার্ডে র্যাঙ্কিং করবো, তখন হবে কি যারা যারা ওইটা করতেছে তারা সেখান থেকে তো তুমি আর্ন করতে পারতেছো। তো কিওয়ার্ড র্যাঙ্কিং হোক ডেফিনেটলি ভালো কাজ, কারণ মানুষ বেশিরভাগ মানুষ এখন কিওয়ার্ড লিখে সার্চ দেয়। আর একটা কথা, আমি যদি আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করতে পারি, মনে করেন এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট, দেখেন এই ওয়েবসাইটটাকে আমি যদি র্যাঙ্ক করতে পারি, র্যাঙ্ক করলে কি হবে, এই ওয়েবসাইটের ভিতরে মনে করেন এই ওয়েবসাইটটা যদি আমার র্যাঙ্ক হয়, তাহলে এই যে বেস্ট কলিগ সাপ্লায়ার, আমার একটা বেস্ট এক্সারসাইজ পাইপ, এরকম আলাদা আলাদা করে প্রত্যেকটা পোস্টে আমার র্যাঙ্কিং করা লাগবে না। মানুষ এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং ওয়েবসাইটে প্রথমে দেখবে, প্রথমে দেখার পরে এর ভিতরে ঢুকে এই জিনিসগুলো দেখবে এবং এই জিনিসগুলো ওপেন করবে। মনে করেন আমি একটু ভিতরে ঢুকিয়ে দেবো, না প্রত্যেকটা জিনিস আছে এখানে হাউস অ্যান্ড হোম কিডস সম্পর্কে বিভিন্ন সম্পর্কে লেখা আছে। এখন আমি মনে করেন এইখান থেকে যে কোনো একটা জিনিসের এক্সারসাইজ লাইট খেতাম, দেখো 403
403 এই কথাটা মনে রাখো, 403 ফরবিডেন। আমি পরে কিন্তু আর দেখাবো না, আর এটা একটু মনে রাখো। শুধু দেখেন আমি পেজটা ক্লিক করলাম, 403 ফরবিডেন আইছে। কেন হয়েছে ওইটা পরে, এটাই ঢুকি। আচ্ছা দেখেন এই ওয়েবসাইটটার আমার আয়ের উৎস কি? আয়ের উৎস হচ্ছে কি, এই যে দেখেন এই যে বিভিন্ন প্রকারের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে, বিভিন্ন আর্টিকেল লিখতে, দেখেন এখানে দাম করে একটা ইউনিভার্সিটির বিজ্ঞাপন দিচ্ছে, এই যে একটা আর্টসের বিজ্ঞাপন দিচ্ছে, এই প্রত্যেকটা বিজ্ঞাপন দাদারা কিন্তু আমাকে টাকা দিচ্ছে। তো আমি বিভিন্ন প্রসেসে একটা ওয়েবসাইট থেকে আয় করতে পারি। এই যে বিজ্ঞাপন দিচ্ছে না, এই বিজ্ঞাপন থেকে আমার একটা আবার আমি কিন্তু গুগল অ্যাডসে ট্র্যাক করতাম। এরকম কিছু কি মানুষ করতে পারবো। এখন দেখেন এই যে ওয়েবসাইটটা আমি র্যাঙ্কিং করছি, তার ফলে সুবিধা হচ্ছে আগে তখন আমি যদি মনে করেন এই একটা এই যে বেস্ট হোম বা পিপিল সাইট, আমি চাইলে কিন্তু এই কিওয়ার্ডটাও র্যাঙ্কিং করতে পারতাম। তো এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করলে আমার এই একটু প্রবলেম হতো কি মনে করেন যে এই ওয়েবসাইটে তো অনেকগুলো কিওয়ার্ড আছে। আমি ওয়েবসাইট যখন র্যাঙ্কিং করি তখন শুধু ওয়েবসাইট র্যাঙ্কিং করে আলটিমেটলি মানুষ যখন এখানে ঢুকতেছে বাকি আর্টিকেল গুলো বা বাকি জায়গাতে ভিজিট করতে পারছে। কিন্তু আমি যদি শুধু কিওয়ার্ড র্যাঙ্কিং করতাম তাহলে হচ্ছে আমার এই প্রতিটার জন্য আলাদা আলাদা করে র্যাঙ্ক করতে হতো। যেমন হচ্ছে এইটা এই আর্টিকেলটার জন্য একটা র্যাঙ্ক করতে হতো, এইটা আলাদা করতে হতো, এইটা আলাদা করতে হতো, এরকম করে প্রত্যেকটা আলাদা করতে হতো। আর ওয়েবসাইট যখন করি ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো কিন্তু র্যাঙ্ক হয়ে যায়। এখন কথা হচ্ছে কি এই যে প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা আলাদা র্যাঙ্কিং করবো। দেখেন আমি যখন ওয়েবসাইট র্যাঙ্কিং করছিলাম, আমি তখন এই আর্টিকেল গুলো পড়তেছে, তখন আলটিমেটলি কিন্তু এই আর্টিকেলও র্যাঙ্কিং হয়ে যাচ্ছে একবার, কারণ পড়তেছে ভিউয়ার বাড়তেছে বা ভিজিটর বাড়তেছে। ভাইয়া এই পর্যন্ত কি বুঝতে পারছেন? কে বুঝতে পারেন নাই বলেন তো? ভাইয়া এই পর্যন্ত বইয়ের উৎসটা দেখেন। এরকম যদি আমি একটা ওয়েবসাইট বানাতে পারি, জাস্ট মনে করো আমি ওয়েবসাইটটা এসিও করছি, করার পরে আমার কোনো কিছু নাই, জাস্ট এই যে অনেকগুলো আর্টিকেল একসাথে ওপেন করা হয়েছে। এখন মানুষগুলো যখন এখান থেকে আর্টিকেল করছে তখন কিন্তু আমার একটা আর্নিং হয়েছে। দেখেন এই কাজের জন্য কিন্তু আপনার ফাইবারেরও দরকার নেই, কিছুরই দরকার নেই। আমরা ফাইবারে কি কাজ করি যে নিজেরা কাজের জন্য বসে থাকি যে কখন কাজ দেয়, কিন্তু আমি যখন অ্যাফিলিয়েট ওই এসইও পারবো বা হালকার সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা নিব, তখন আমি কিন্তু নিজেই কাজ করতে পারবো। দেখেন আমি এই আর্টিকেলটা একটু পড়ি। দেখেন আমি ইচ্ছে করলে জাস্ট এইটা লিখেও কিন্তু আমি গুগলে এসিও করি। আমি যখন এসিও করতে পারবো আমি ডেফিনেটলি এটা নিয়েও করবো, আমার ওয়েবসাইট এসিও করবো। দেখেন বিভিন্ন ইকুইপমেন্টের একটা বর্ণনা দিছে। দেখেন এখন এই যে জিমের ইকুইপমেন্টের বর্ণনা দিচ্ছে, বর্ণনা দিয়ে ওর এটা লাভ প্রশ্ন আসতে পারে না যে ওর লাভ কি। দেখবেন যে খুব সুন্দর করে বলছে, বলা টল্লার পরে লাস্টে এসে দেখেন কি বলছে। আমি শিওর আছে, আমি দেখি না এটা, তারপরও আমি আশা করতে আছে, কারণ যারা একটা ওয়েবসাইটে কাজ করে তারা এরকম করেই করে, শুধু আর্টিকেল থেকে টাকা আয় করবে এটা কিন্তু কথা না। এবং প্রতিটা পেজ দেখো অনেক বড় করে, আমাদের পোস্ট গুলো একটু বড় করে করে লিখতে হয়। দেখেন এইখান থেকে আমি কোথায় নেই, হ্যাঁ আছে তো। এই যে দেখেন প্রোডাক্ট ইউ মে বি ইন্টারেস্টেড, এই আর্টিকেলটা যখন তুমি পড়লে তখন সে বলছে কি যেহেতু তুমি এই সম্পর্কে বলছো, এরা বলছে যে তোমার হচ্ছে কি তোমার আরো কতগুলো প্রোডাক্ট সম্পর্কে বা প্রোডাক্ট তোমার আগ্রহ থাকতে পারে। আপনি ক্লিক করেন যে এই একটা প্রোডাক্ট আছে, এই একটা প্রোডাক্ট আছে, আমি তো এখন এখানে ক্লিক করে দেখি যে এইটার পরে কোনো আর্টিকেল আছে কিনা। আমি শিওর যে এর পরে কোনো আর্টিকেল থাকবে না। এ লিখে দিয়েছে কিন্তু প্রোডাক্ট মে বি ইন্টারেস্টেড, এইবার প্রোডাক্টের পরে লিখছে যে তোমার কোনো ইন্টারেস্টেড আছে কি, মানে বর্ণনা দিচ্ছে। এইখানে সে লিখতে যে তোমার আরো কতগুলো প্রোডাক্টের পরে ইন্টারেস্ট থাকতে পারে, বা এইখানে ও যদি এইটার মধ্যে আরো কিছু দিতে পারতো যে এই প্রোডাক্ট গুলো যদি আপনারা কিনতে চান তাহলে এখান থেকে অনেক কম খরচে কিনতে পারেন। তা দেখা যাক আমি এখান থেকে একটা লিঙ্কে ক্লিক করলাম, এই যে দেখেন আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এ চলে আসছে, মানে আমাজনের ওয়েবসাইটে সরাসরি চলে আসছে। এখন কাজ হচ্ছে কি
এইখান থেকে এই প্রোডাক্টটা যদি কেউ অর্ডার দেয়, কত ডলারের প্রোডাক্ট এটা, অর্ডার দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হয়ে যাবে। আমার এই যে ওয়েবসাইটের মাধ্যমে, আমি এখানে আইছি কোথা থেকে দেখেন, আমি এখানে আইছি আমার এই ওয়েবসাইটের মাধ্যমে, আমি কিন্তু সরাসরি আমাজনে যাই। এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমি এখান থেকে যা যা কিনবো না কেন, এই যে কত প্রোডাক্ট আছে, যা যা কিনবো না কেন, $14 $20 $49 আমাকে আলটিমেটলি তার সুন্দর একটা কমিশন আমাকে দিয়ে দিবে, পার্সেন্টেজের টাকাটা আমাকে দিয়ে দিবে। এই যে যেটা বলছি এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা সময় থাকলে হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং দিব। অ্যাফিলিয়েট মার্কেটিং আর কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র লিঙ্ক আপ করে দেয়। কিসের ড্যাশবোর্ড, অ্যামাজনের সেলার অ্যাকাউন্টটা একটু ক্রিয়েট করে জাস্ট ওইখান থেকে এইখানটা আমরা লিঙ্ক আপ যখন করে দিতে পারবো, তখন অ্যাফিলিয়েট মার্কেটিং হয়ে যাবে। এখন এই প্রোডাক্টের দাম কম, দিন $20 $30, কিন্তু এগুলো কিন্তু সেল বেশি হবে। যতবার সেল হবে আমি একটা পার্সেন্টেজ পেয়ে যাবো। আর যদি আমি দামি জিনিস দিই, যেমন R15 ফ্রিজ, টিভি বা প্রাইভেট কার, তখন কিন্তু টাকা, প্রোডাক্ট কম সেল হবে কিন্তু আমার আর্নিংটা বেশি হবে। ভাইয়া, তাই ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কি ভালো করে বুঝতে পারছেন? বলেন। আসলে মারুফ ভাই স্টুডেন্টরা কি বলে, মারুফ ভাই তৈরি করা। কাজল ভাই আপনারা দেখছেন আমরা যে ওয়েবসাইটটা ওই যে বানাইছিলাম, ওইটা কয়দিন লাগছিল? আমি লাস্ট ক্লাসে কিন্তু একটা ক্লাসে শেষ করে দিচ্ছিলাম। তো এরকম তো যদি আমি ওয়ার্ডপ্রেস দিতে বানাই, নাই আমার 3টা ক্লাস লাগুক, নাই 5টা লাগুক, এর বেশি করা লাগবে না। তো আপনাদের কাজ হবে কি, এরকম মানে এরকম যে কোনো একটা ওয়েবসাইট বানাই, বানানোর পরে ডোমেইন হোস্টিং কিনে, যার যদি আমি এখানে কিন্তু আমার ফাইবারের পরে ডিপেন্ডেন্ট না, যে আমার ক্লায়েন্ট কাজ দিল না দিল কিছুই করা লাগবে না। আমি জাস্ট শুধুমাত্র যদি এসিও করতে পারি, নিজের মতো করে এসিও করবো। আর অ্যামাজন বা আরো অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, মানুষ সব বেশি দেখি অ্যামাজনে করে, অ্যামাজন বিশ্বাস অন্য জায়গায় আপনি করতে পারবেন। শুধুমাত্র আপনি আপনার লিঙ্ক গুলো দিয়ে দিবেন, যত প্রোডাক্টের সেল হচ্ছে আপনি বসে বসে ঘরে বসে কমিশন বের করতেন, আপনি শুধু ঘুমিয়ে থাকলেন। কোম্পানি গুলোতে জাস্ট এই কাজই করাবে। এটা কোম্পানি প্রথম ওরা হচ্ছে এরকম লোক রাখে নাই, এখন তারা হচ্ছে শুধুমাত্র বসে বসে এরকম আর্টিকেল লেখে বা কবি করে। আর্টিকেলের যে অভার গুলো থাকে, অভার গুলো কিন্তু কবি করতে পাওয়া যায়। আপনি মনে করেন না যে সব আমার লিখবো, এই অ্যামাজন থেকে বা আরো অনেক মার্কেট প্লেস আছে যেখান থেকে আলিবাবা থেকে কপি করে নিয়ে আসে। মনে করেন এটা কিভাবে কপি করতে, এটা জাস্ট অ্যামাজনের ক্লাস হলে বোঝা যেত। মনে করেন যে এই যে আমি যে প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টের এই যে ডিসক্রিপশনটা আছে না, এই যে এইগুলো কি আপনি লিখবেন? আপনি কখনোই লিখবেন না, আপনি জাস্ট এইগুলোরে কপি করবেন। এটা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি পাবেন, যেমন হচ্ছে আলিবাবায় পাবেন। শুধুমাত্র একটা কোড নাম্বার আপনারা অ্যামাজন দিয়ে দিবেন, সেই কোড নাম্বারটা লিখে সার্চ দেবেন, দিলে এরপরে এর বিষয়ে আর্টিকেলটা চলে যাবে। আপনি এর বিষয়ে ইনফরমেশন কই পাবেন? শুধু অ্যামাজন আপনার একটা কোড নাম্বার দিবে, ওই কোড নাম্বারটা লিখে আপনি তখন সার্চ দিবেন, তখন ওই বিষয়ে যে ক্লায়েন্ট মানে তারা তো বিক্রি করার দরকার, যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে সে সুন্দর আর্টিকেল লিখে রাখছে, সেখান থেকে আপনি ইনফরমেশন গুলো নিয়ে আপনার মতো করে লিখবেন। তো এইটা হচ্ছে ওয়েবসাইট গেল। তারপর আরো কতগুলো ওয়েবসাইট আছে, যেহেতু যদি মনে হয় যে লং হয়ে যাচ্ছে, আমি এই ওয়েবসাইটের বিষয়টা একটু শর্টে সারি, যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইটে একটু ইম্পর্টেন্ট ছিল, তাই আমি একটু বড় করছিলাম। দেখেন আর এক ধরনের ওয়েবসাইট আপনি বানাতে পারেন, একটা হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট। দেখেন আমি একটা, এই ওয়েবসাইটে নিজস্ব কোনো আর্টিকেল থাকে না, এদের নিজেদের কোনো আর্টিকেল থাকবে না, এরা শুধুমাত্র অন্যের আর্টিকেল কপি করবে, কিন্তু কপিরাইটের কোনো মামলাও এদের বিরুদ্ধে হবে না। এটা খুব মজার জিনিস না? জি স্যার। দেখেন এতদিন তো জানলাম যে আমি ওয়েবসাইট বানাতে হবে, যে আমার একটা আর্টিকেল থাকবে। দেখেন এই যে এরা বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা দিয়ে দেবে। ডিকশনারি কেন বলে, যেমন হচ্ছে সহজভাবে বোঝায়, আমাদের মোবাইলে এক ধরনের ডিকশনারি থাকে, কন্ট্যাক্ট ডিকশনারি, যে যখন আমার কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করা হয় তখন হচ্ছে গুগলে জমায়। তো দেখেন এরা বিভিন্ন রকমের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভিন্ন আর্টিকেল আছে, এরা বিভিন্ন জায়গা থেকে কপি করছে, এবং কপি করার পরে বিভিন্নভাবে ওরা শেয়ার করে বা স্টুডেন্টদের দিয়ে দেয়। তো এটাও দরকার নাই, আমি যেটা ইম্পর্টেন্ট মনে করবো সেটা একটু বেশি করে বলি। আচ্ছা, এই ভিডিওটা আমি একটু বন্ধ করি, কারণ মনে করেন এই পর্যন্ত আমি একটা ক্লাস থেকে চালাইতে পারি, এবং আমার বিশ্বাস সবাই এইটা বানাইতে চাইবে।
কারণ কোন পেজ নেই, এটা হচ্ছে বুক মার্ক ওয়েবসাইট। বুক মার্ক জিনিসটা কি? আমরা যেমন গুগলে ভাই বিভিন্ন জিনিস বুক মার্ক করে রাখি না, এই যে এখানে যে বুঝতে পারছেন যে আর্টিকেলটা ভালো লাগে আমরা যে বুক মার্ক করে রাখি না, তো দেখেন এখান থেকে যে বুক মার্ক করে রাখি, একটু খেয়াল করেন, দেখেন এই যে আমার এগুলো বুক মার্ক করা আছে, দেখছেন? এই সমস্ত জিনিসগুলো আমি বুকমার্ক করে রাখছি আমার যেগুলো ভালো লাগে। কিন্তু দেখেন আমার একটা আর্টিকেলে কিন্তু সবসময় আমার বুকমার্ক করা থাকবে না। কারণ হচ্ছে কি, আমি যদি সবসময় বুকমার্ক করে রাখি, ব্রাউজার যখন নতুন করে দিব বা অন্য কোনো কাজ করবো, তখন হচ্ছে কিন্তু আমার বুকমার্ক করা থাকবে না, যেহেতু ডিলেট হয়ে যেতে পারে। তো আমরা এই কাজটা করবো কি, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কোম্পানিকে একটা এক্সেল দিয়ে দেবো যে আমার ওয়েবসাইটে আপনি কোনো কিছু বুকমার্ক করে রাখতে পারেন। দেখেন এতে করে আমার সুবিধা কি হবে। দেখেন আমি ওয়েবসাইট বানানোর পর এই যে দেখেন বিভিন্ন লোক তাদের খুব ভালো ভালো ভিডিও গুলোকে এখানে বুকমার্ক করে রাখছে। এখানে কিন্তু এর নামে কিন্তু কোনো কপিরাইট মামলা হবে না। এখন এইটা বলো কার লাভ হবে? এখানে এই যে সাইডে বিজ্ঞাপন দিচ্ছে, একটু লোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে। দেখেন এইখানে সুবিধা হবে কি, আমার এই যে folket.com ওয়েবসাইট প্রথমে আছে, র্যাঙ্কিং এর প্রথমে আছে। এখন এইটি হচ্ছে কি, যেহেতু আমি এসইও করছি, আমি এখানে দুইটা কাজ করতে পারি। এক কাজ করতে পারি, এরা এখানে যদি বিজ্ঞাপন দেয়, আমি বলবো আমাকে কিছু টাকা দাও তোমার ইউটিউব চ্যানেল রাখার জন্য। যদি আমার টাকা না দেয় তাও সমস্যা নেই, এরা এই যে ভিডিওটা রাখলো, রাখার পর আমার চ্যানেলে ভিডিওর সংখ্যা বাড়তেছে, যেহেতু ভিডিও বাড়বে তখন আমার ভিজিটরও বাড়বে, আর ভিজিটর যখন বাড়বে তখন কিন্তু আলটিমেটলি আমি বিজ্ঞাপন পাবো, আমি এখান থেকে টাকা আর্ন করতে পারবো। আর এরা এখানে ভিডিওটা কেন দিবে আমার ওয়েবসাইটে? কারণ আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর প্রথম দিকে আছে, খুব ভালো এসইও করা। এরা মনে করতেছে কি আমার এই ওয়েবসাইট, এই জাতীয় ওয়েবসাইটে যারা ঢুকতেছে তারা প্রথমে আমার ভিডিওটা বাঁচতে, এখান থেকে আমার ভিডিওটা ঢুকলে আমার ভিডিওটা একটা ভিজিটরও বাড়তেছে বা আমার ভিডিওটা পপুলারিটিও বাড়তেছে, তখন এরা বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিচ্ছে। দেখেন এইখানে এই কাজগুলো করতে পারেন। অথবা আপনার নিজের কোনো ভিডিও আপনি এখানে করে রাখতে পারেন, যে আপনার যে নিজের মনে করেন একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে এখানে আপনার নিজের চ্যানেলের ভিডিওটাও অ্যাড করে রাখতে পারেন। দেখো এইগুলো আমরা বুক ভিডিও বলি। তো আপনারা তো অলরেডি ইউটিউব মার্কেট সম্পর্কে জানেন। ইউটিউব মার্কেটিং মনে করেন কি, এইখানে যারা আছেন, রাজন ভাই, প্রীতি, জামাল ভাই, তিনটে ইউটিউব চ্যানেল আছে। এখন আমি চাচ্ছি এই যে ফলোয়ার পিটিতে অ্যাকাউন্ট খুলে আমার ভিডিওটা দিয়ে দিব। এটা কেন দিব? কারণ হচ্ছে কি, আমার ওই ফলোয়ার পিটি র্যাঙ্কিং এ অনেকে আছে, তো ওইখানেই শুধুমাত্র ভিডিও দেখতে যায়, তো তাইলে হচ্ছে আমার লাভ হবে। এইভাবে আমি জাস্ট ফলোয়ার পিটিতে যাবো। দেখেন এইখানে হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক আছে, দেখেন এখানে আমি দুইটা লিঙ্ক আমি ওপেন করছি। আমার শুধু একটা ওয়েবসাইট থাকলেই হচ্ছে, আর একটু এসিও পারলেই হচ্ছে। দেখেন আমার কাজের জন্য কারো তারে হাত পাতা লাগতেছে না। আমি যদি এরকমও একটা ওয়েবসাইট বানাই, তাও আমি নিজের কাজ নিজে করতে পারবো। যেমন এইখানে দেখো টিউব, এই চ্যানেলটার মালিকই, এইটার মালিক আলাদা। এখন ভাই আমি জাস্ট আপনাদের একটু বুঝাই ভাই, এই চ্যানেলটা নিয়ে আপনারা ভিউয়ার যতটুকু বাড়বে তার থেকে বেশি লাভ হবে কি আমার ব্যাকলিংকে কাজ করতেছে। কারণ আমারটা তখন এসিও হচ্ছে, ব্যাকলিংকিং কি আছে এগুলো নিয়ে তো আসতেছি আরো খরচ। তা আমার তো আইডিয়া যাবে $5 করে দিতে হবে। তাহলে দেখো আমার একদিকে তারা যখন ভিডিও আপলোড করতেছে তার জন্য আমার একটা লাভ হচ্ছে, আমার অ্যাকাউন্টে টাকাও আসছে, তার বিজ্ঞাপনও আছে, তার ভিডিওর জন্য লাভ হচ্ছে, ওদিকে আমি তার কাছে আবার কিছু $5 করে টাকা দিচ্ছি। তো এই ওয়েবসাইট গুলো বানানো কিন্তু সবথেকে সহজ। আপনি যখন এরকম একটা ওয়েবসাইট বানাবেন তখন অন্য মানুষ এসেই আপনাকে এখানে লিখে দিয়ে যাবে। এরকম অনেক কোম্পানি আছে যে তারা এখানে আর্টিকেল লিখবে, আর্টিকেল লিখে বলবে কি ভাই আমার একটু ব্যাকলিংকে জাস্ট আমার লিঙ্কটা দিব। লিঙ্কটা কিভাবে দেখবো? মনে করেন এই যে এটা ফ্যামিলি, আমি অন্য ওয়েবসাইটে দেখে যেরকম করে সুন্দর করে লিখবে, লেখার পরে অ্যামাজনই মনে করেন এটা ব্যাকলিংক দিচ্ছে, দিয়ে বলছে ভাই আপনি এইটা সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে এই আর্টিকেলে ক্লিক করলে এই যে সুন্দর করে ব্যাকলিংক এই যে দিয়ে দেবে।
দেখছো এই আগু দিয়ে দিছিল ব্যাকলিঙ্ক, মানে কি আমি একটা ওয়েবসাইট ভালো এসিও করলে আর কিছু লাগে না। এখন এ ব্যাকলিঙ্ক হিসেবে দিয়ে দিতে কি এ কি করছিল, এই ওয়েবসাইটে বলছিল ভাই আমি একটা আর্টিকেল লিখে দিচ্ছি, আপনি একটু আমার ব্যাকলিঙ্ক দেন। এই যে ব্যাকলিঙ্ক দিতে এখন যদি আমি এখানে ঢুকি ঢুকলে এই যে এখন কিলো দেখা যাচ্ছে 403 কারণটা আমি আসছি একটু পরে। এরকম করে এক একজন ব্যাকলিঙ্ক দিয়ে দিবে, ব্যাকলিঙ্ক দিয়ে দেওয়ার পরে এবং আমার কিন্তু ওয়েবসাইটটা যখন ব্যাকলিঙ্ক পাবে আমার নিজের করা লাগবে না। ওই যে মানুষ বলে না তেলও মাথায় তেল দেয়, দেখা যাচ্ছে আমার যখন থাকবো তখন তারাই সব কন্টেন্ট লিখে দেবে, তারাই সব কিছু লিখে দেবে। আমার বলবে ভাই শুধুমাত্র আমার একটা ব্যাকলিঙ্ক দিতে দেবে, তখন দিতে দিলাম। কারণ হচ্ছে কি আমার হচ্ছে লাভ হচ্ছে এইটাই। তো আমরা যদি কেউ চাই আমরা ডেফিনেটলি এইখান থেকে দিতে পারি। এখন একটা কোশ্চেন আসতে পারে, যদি মনে করেন আমি অন্য ভিডিও দিই অভিবেশ করে আমার ভিডিও বলে চালা দিলাম, তা কি পারবো? কখনোই পারবো না। এইখানে আমার হয়তো কনভেন্স করে যে বেলেগ ভিডিও কনভেন্স করে একটা ভিডিও আমি এখানে দিলাম, তো আমি তো ইউটিউবে লিঙ্ক শেয়ার করতেছি, ইউটিউবে যখন ওই ভিডিওটা ডিলিট করে দিবে তখন আমাকে সুন্দর করে একটা মেসেজ দিবে যে 404 মানে ভিডিওটা সরি 403 যে আপনার কন্টেন্টটা ডিলিট হয়ে গেছে। তো আমি কিন্তু কখনোই ওইখান থেকে আমার কন্টেন্টটারে বিজ্ঞাপনটারে আমি ইয়ে করতে পারবো না, মানে মানে আমি কখনোই অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ কিছুই করতে আমি কি করতে আমি জাস্ট একটা পোস্ট লিখতে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই পোস্টটা আমিও লিখিবে, কেউ ব্যাকলিংকের জন্য লিখে দেয়। তো আমার যখন এই রিলেটেড আর্টিকেল গুলো মানুষ পড়তে আসে এবং আমি নিচে যখন লিখে দিলাম যে মনে করেন R15 নিয়ে আমার আর্টিকেলটা পড়তেছে, পড়ার পরে আমি তখন লিখে দিচ্ছি যে ভাই আর আমি আপনি যদি R15 সম্পর্কে অনেক ইন্টারেস্টেড হন তাইলে আপনি, বা যদি ডিসকাউন্টে কিনতে চান তাহলে আপনি এখন তো হ্যাঁ হ্যালো ভাই, আমরা কাজ শিখলাম। আর দুইটা ওয়েবসাইট দেখে আমরা একটা টুলসে চলে যাবো, কারণ বুঝতে পারতেছি থিওরি ক্লাসে বিরক্ত হয়ে যাচ্ছে। তা একবার ভাবেন যে এসিও ক্লাস মানুষ 3-4 মাস ধরে কেন করে? কারণ হচ্ছে কি তারা একটু একটু করে এরকম থিওরি সবকিছু শেখে। তো আজকে এসিও মানুষ একদিনে হয় না। তো দেখেন এই একটা ওয়েবসাইট আছে, আমি সংক্ষেপে শেষ করে দিলাম যদি আপনাদের বিরক্ত লাগে। রীতি অনেক বিরক্ত লাগতেছে তাই না? না স্যার কন্টিনিউ করেন, সে আশিকের ভালো হয়েছে গানটা। দেখেন এই ওয়েবসাইট আপনারা অলরেডি জানেন, ব্লগ ওয়েবসাইট জানেন। আরেকটা থাকে কিউএ ওয়েবসাইট, মানে কোশ্চেন এন্ড আনসারেবল ওয়েবসাইট। দেখেন আপনারা কতগুলো ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইট গুলো শুধু বানানো থাকে। দেখেন ওয়েবসাইটটা দেখেন, এইখানে এই ওয়েবসাইট গুলোকে তোমার কোনো ক্রেডিট নাই। ওই যে এখন আবার রিজেক্ট দেখাচ্ছে, মানে এখানে কোশ্চেন আছে, আমি তাইলে আর অতদিন গেলাম না। দেখেন এইসব ওয়েবসাইটে তুমি যদি কোনো কোশ্চেন করো, হাজার হাজার গ্রুপ মেম্বার আছে যারা ওই গ্রুপে কিওয়ার্ড রিসার্চ করা, মানে কি মনে করেন আমি যে কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে এসিও করবো। আমি তো কালকে আগে লাস্ট ক্লাসে বলছিলাম যে মনে করেন যে আমি কিওয়ার্ডটা আমার এরকম হলো যে সেটারই করে আমার লাভ নেই। আমি লিখলাম ক্যাট ফুড ইন ইউএসএ, আরেকটা লিখলাম ক্যাট ফুড ইন নোয়াখালী, যেটার আমার ভলিউম কম, সেই কিওয়ার্ডটা রিসার্চ করে আমার কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি ওই কিওয়ার্ডটাতে মানুষ সার্চ করে না, যে লেখাটা লিখে মানুষ সার্চ করে না সেটা নিয়ে আমি কেন কাজ করব? আর হ্যালো ভাইয়া, আইটি বাংলা ভাইয়া। হ্যাঁ বলেন।